প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন 11তম পর্ব, অধিনায়কদের মহাসম্মেলন। 8ই জুলাই মহাসম্মেলনের দিন ধার্য করা ছিল। অধিনায়কদের অনেকেই কলকাতায় পৌঁছে গেছেন। আমরা তখনও চেষ্টা করেছিলাম যাতে কর্নেল উসমানি তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। এদিকে কনফারেন্সের দিন ক্রমশ গনিয়ে আসছে। বিভিন্ন সেক্টর কমান্ডাররাও ইতিমধ্যে কলকাতায় এসে উপস্থিত হচ্ছেন। কর্নেল উসমানিকে আমরা এক নাগারে বুঝিয়ে চলেছি, অনুরোধ করে চলছি তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে। ভীষণ একরুখা মানুষ কর্নেল উসমানি। যারা তার সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়েছেন তারা সবাই জানেন সেটা। অত্যন্ত আত্মসম্মানবোধী এবং অভিমানী তিনি। নীতির প্রশ্নে জীবনে কেউ তাকে আপোষ করাতে সক্ষম হননি। নূর ও আমাকে তিনি ভীষণ স্নেহ করতেন। বকাও খেয়েছি অনেক। তার জীবনের শেষ দিনটি পর্যন্ত তার যে আন্তরিকতা, ভালোবাসা আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেটা এক অমূল্য অনুভূতি। একান্ত নিবৃত্তি শ্রদ্ধার সাথে তাকে ও তার স্মৃতিগুলি আমি স্মরণ করে যাব সারা জীবন। চাকুরিতে থাকাকালীন এবং চাকরিচ্যুত অবস্থায় আমরা নিজেদের মাঝে অনেক মতামত বিনিময় করেছি নির্দ্বিধায়। এমনকি অনেক ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা সম্পর্কেও তার পিতৃসুলভ আচরণ ও উপদেশবলির কথা আজও মনে হলে হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। যাক সে কথা, বাইরের উসমানির চেয়ে তার অন্তরের কিছুটা জানতে পারার সৌভাগ্য আমার হয়েছিল বলে নিজেকে আমি ধন্য মনে করি। আমাদের আকুতি মিনতির জবাবে তিনি কিছুই বলছেন না। এমন একটা অনিশ্চয়তার মাঝে শুরু হলো সম্মেলন। 11 জুলাই 1971 অধিবেশনের আগে যখন এই সমস্ত ঘটনা ঘটছিল, তখন ওই মে মাসের শেষ দিকে একদিন বয়রা সেক্টরের একটি অপারেশনে আমি প্রথমবারের মতো গুলিবিদ্ধ হই। ইনজুরিটা বিশেষ সিরিয়াস ছিল না। ডান হাতের মাঝের আঙুলটা ভেঙে গিয়েছিল গুলি লেগে। আল্লাহর অসীম কৃপায় প্রাণে বেঁচে যায়। ক্ষত নিয়েই আমার দায়িত্ব চালিয়ে যাচ্ছিলাম। হাতের ব্যান্ডেজ নিয়ে সেক্টরে সেক্টরে ঘুরে ফিরছি। ফলে ঠিকমতো ঔষধ এবং কেয়ার না নেওয়ায় ক্ষতে একটা খারাপ ধরনের ইনফেকশন দেখা দেয়। হেডকোয়ার্টার্সের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমি রক্ষা করতে পারিনি। অবশ্য নূরের মাধ্যমে মাঝে মধ্যে খবরাখবর যতটুকু সম্ভব জানার চেষ্টা করেছি। সেক্টর থেকে যোগাযোগের ব্যবস্থাও ছিল খুবই সীমিত। সম্মেলনের সব সেক্টর থেকে কমান্ডাররা এসেছিলেন। সম্মেলনের দিন সকালে নূর এসে বলল কর্নেল উসমানি কনফারেন্সে অ্যাটেন্ড করবেন না, কারণ প্রধানমন্ত্রী ও মুজিবনগর সরকারের কাছ থেকে তিনি তার পদত্যাগের ব্যাপারে সন্তোষজনক কোনো জবাব পাননি। সেই ক্ষেত্রে তার সম্মেলনে উপস্থিত হওয়াটা হবে অসম্মানজনক। তাছাড়া সম্মেলনে সবাই তাকে পদত্যাগের কারণও জিজ্ঞাসা করতে পারেন। পদত্যাগের সঠিক কারণ এই মুহূর্তে সবাইকে জানানোটা সমীচীন মনে করছেন না কর্নেল উসমানি। নূর এই খবরটা আমাকে জানিয়ে অনুরোধ করল সমস্ত ব্যাপারটা গোপন রাখতে। মুজিবনগর সরকারের প্রতিক্রিয়া দেখে কর্নেল উসমানি ও তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে আভাস পেলাম। থিয়েটার রোডে কনফারেন্স শুরু হলো। সবাই উপস্থিত। জনাব তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে হাজির হলেন। বাংলাদেশ মুক্তিবাহিনীর সেনা প্রধান হিসাবে উসমানি অনুপস্থিত। তিনি জানিয়েছেন বিশেষ কারণবশত তার পক্ষে সম্মেলনে উপস্থিত হওয়া সম্ভব নয়, কিন্তু নিয়ম অনুযায়ী কর্নেল উসমানির উপস্থিতি সেখানে ছিল অপরিহার্য। কিন্তু তিনি নেই দেখে সবার কাছে ব্যাপারটা খুবই অস্বাভাবিক মনে হলো। যাই হোক, জনাব তাজউদ্দিন লম্বাচূড়া ভাষণ শুরু করলেন। তার ভাষণে তিনি সবাইকে জানালেন সেক্টর কমান্ডারদের অনাস্থাবশত কর্নেল উসমানি পদত্যাগপত্র দাখিল করেছেন। উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর এই ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। কথাটা এতই আকস্মিক এবং অপ্রত্যাশিত ছিল যে কমান্ডারদের মধ্যে ভীষণ উত্তেজনার সৃষ্টি হলো। কর্নেল উসমানির উপর কমান্ডারদের আস্থা নেই, এই কথা প্রধানমন্ত্রী কী করে জানলেন সেই বিষয়ে অনেকেই প্রশ্ন উত্থাপন করলেন। প্রধানমন্ত্রী পরিষ্কার কোনো জবাব দিতে পারলেন না। বাকবিতণ্ডাটার মাঝে অল্প সময়ের মধ্যেই তাকে কনফারেন্স হল ত্যাগ করে চলে যেতে হলো। সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মুক্তিযোদ্ধা কমান্ডাররা। কর্নেল উসমানি সবার কাছে, বিশেষ করে বাঙালি বীর যোদ্ধাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তার উপর অনাস্থা এনেছেন কারা, সেই রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত কোনো কনফারেন্স হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হলো। এই অবস্থার সুযোগ গ্রহণ করে আমি ও নূর মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ এবং উইং কমান্ডার বাশারকে একান্তভাবে কর্নেল উসমানির পদত্যাগের আসল কারণ খুলে বললাম। আমরা এটাও তাদের বুঝিয়ে বললাম কর্নেল উসমানির এই ধরনের স্ট্যান্ডে অস্থায়ী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের নীল নকশা বাস্তবায়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। তাই তারা অতি কৌশলে কমান্ডার ইন চিফের পদ থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা আসছে তার পদত্যাগের সুযোগ গ্রহণ করে।
তাদের এই পরিকল্পনার পেছনে মুক্তিযুদ্ধের কয়েকজন কমান্ডারও পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছে। এই প্রসঙ্গে আমরা তাদের আমাদের দিল্লির অভিজ্ঞতা এবং বিএলএফ মুজিব বাহিনী গড়ে তোলার নীল নকশার কথাও খুলে বললাম। সব কিছু বিস্তারিত জানিয়ে তাদের অনুরোধ করলাম যে করেই হোক কর্নেল উসমানীকে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে রাখতে হবে। তাকে সম্মুখে রাখতে না পারলে নীল নকশার মোকাবেলা করতে আমরা সবাই ব্যর্থ হব, আর তাতে জাতীয় স্বার্থ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সাথে তারা একমত হলেন। ঠিক হলো, উপস্থিত সবার তরফ থেকে তারা কর্নেল উসমানীর সাথে দেখা করে তাকে তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে অনুরোধ জানাবেন। একই সাথে তাকে আশ্বাসও দেওয়া হবে তিনি যাতে সসম্মানে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে পারেন সেই ব্যবস্থাও গ্রহণ করার জন্য অস্থায়ী সরকারকে বাধ্য করা হবে। কর্নেল উসমানীর সাথে গোপন বৈঠক হলো। আমরা যা বলেছিলাম তার পুনরাবৃত্তি তিনি করলেন। সবাই তার পদত্যাগ করার পেছনে যুক্তি পরিষ্কার বুঝতে পারলেন। সব বুঝে তারা তাকে অনুরোধ জানালেন জাতীয় স্বার্থবিরোধী সব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য তার নেতৃত্ব বিশেষভাবে প্রয়োজন। একমাত্র তিনিই মুক্তিবাহিনীকে ঐক্যবদ্ধ রাখতে পারেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করা সম্ভব নয়। তাদের দেয়া অ্যাসিউরেন্সের পরিপ্রেক্ষিতে কর্নেল উসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন বলে আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তার সাথে আলাপের পর আমরা চলে গেলাম অস্থায়ী প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম ও অস্থায়ী প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের কাছে। আমাদের দেখে দুজনেই বেশ কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। সকালের মিটিংয়ের অবস্থা বুঝে জনাব তাজউদ্দিন ইতিমধ্যে শঙ্কিত হয়ে পড়েছিলেন। সরাসরিভাবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনি কোন যুক্তির ভিত্তিতে সকালে আপনার বক্তব্যে বললেন সেক্টর কমান্ডারদের অনাস্থার পরিপ্রেক্ষিতে কর্নেল উসমানী পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে কিছুটা বিব্রত হয়ে তাজউদ্দিন সাহেব বললেন তার কাছে খবর রয়েছে যে বেশ কিছু কমান্ডার জনাব উসমানীর উপর অনাস্থা ঘোষণা করেছেন। মহামান্য প্রধানমন্ত্রী, আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই শুধুমাত্র কমান্ডারদের তরফ থেকেই নয়, সমগ্র মুক্তি ফৌজের তরফ থেকে আমাদের পূর্ণ আস্থাই যে রয়েছে কর্নেল উসমানীর উপর মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তা নয়, তিনি আমাদের অতি শ্রদ্ধার পাত্রও বটে। তার পরিবর্তে অন্য কাউকে যদি কমান্ডার ইন চিফ বানাবার চিন্তাভাবনা করে থাকেন তবে বলতে বাধ্য হচ্ছে আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধার কাছে তিনি গ্রহণযোগ্য নাও হতে পারেন। প্রবাসী সরকারের হয়তোবা ক্ষমতা থাকতে পারে, সরকার ইচ্ছামতো একজন সর্বাধিনায়কে নিয়োগ করতে পারেন, কিন্তু তার পরিণতি কী হবে সেটাও একটু ভেবে দেখবেন। মেজর জিয়াই প্রধানমন্ত্রীর কথার জবাব দিলেন। জনাব নজরুল ইসলাম ও তাজউদ্দিন দুজনেই মেজর জিয়ার কথা শুনে ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বললেন, উসমানী সাহেব স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন। তিনি সেটা প্রত্যাহার করলে সরকার তার পুনর্নিয়োগ সম্পর্কে পূর্ণ বিবেচনা করতে পারে। তিনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন সেটা ঠিক, কিন্তু সম্মেলনে আপনি যে কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন সেটা সত্য নয়। কী কারণে তিনি পদত্যাগপত্র সরকারকে স্বেচ্ছায় দিয়েছেন সেটা আমরা অবশ্যই শুনব তার কাছ থেকে। আমাদের অনুরোধ, কাল সম্মেলনে আপনি বলবেন আপনার কাছে যে খবর এসেছিল কিছু কমান্ডারের অনাস্থার ব্যাপারে সেটা তদন্তে ভুল প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, আপনি আরও বলবেন উপস্থিত সব কমান্ডার এবং সমগ্র মুক্তি ফৌজের দাবি একমাত্র কর্নেল উসমানী থাকবেন কমান্ডার ইন চিফ হিসাবে, অন্য কেউ নয়। সেই পরিপ্রেক্ষিতে সবার তরফ থেকে আপনি স্বয়ং তাকে তার ইস্তফা প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ জানাবেন এবং একমাত্র সেক্ষেত্রে তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন। কথার ধরন দেখে বুদ্ধিমান জনাব তাজউদ্দিন আহমেদ বুঝে নিয়েছিলেন মুক্তিযুদ্ধের কমান্ডাররা ইতিমধ্যে অনেক কিছুই জেনে গেছেন। পর্দার অন্তরালে পাশা খেলার চালগুলো সম্পর্কেও হয়তোবা অনেকেই অবগত হয়ে পড়েছেন। তাই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে না পড়ার জন্য মেজর জিয়ার অনুরোধ মেনে নিতে রাজি হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন। পুরো মিটিংয়ে নির্বাক নীরব সাক্ষী হয়ে নিশ্চুপ বসেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি জনাব নজরুল ইসলাম। মিটিংয়ে বিস্তারিত বিবরণ নূরের মাধ্যমে জানানো হলো কর্নেল উসমানীকে। পরদিন কথা মতো কাজ করলেন প্রধানমন্ত্রী। তার অনুরোধে কর্নেল উসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করে সম্মেলনের নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি জানালে করতালির মাধ্যমে উপস্থিত সবাই কর্নেল উসমানীর সিদ্ধান্তকে আন্তরিক অভিনন্দন জানালেন। কর্নেল উসমানীর নেতৃত্বে সম্মেলন শুরু হলো। চাণক্য বুদ্ধির দূরভিসন্ধি নস্যাৎ করে কর্নেল উসমানীকে কমান্ডার ইন চিফ পদে বহাল রাখতে পেরে আমরা তার উপযুক্ত মর্যাদা দিতে পেরেছিলাম বলে নিজেদের আত্মপ্রত্যয় অনেক বেড়ে গিয়েছিল। আমাদের এই বিজয় থেকে আওয়ামী লীগ ও তাদের দোসররা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে জান বাজি রাখা মুক্তি সেনারা অন্যায় ও জাতীয় স্বার্থ বিরোধী কোনো কিছুই মুখ বুজে সহ্য করবেন না। এই সম্মেলনের যুদ্ধের বিভিন্ন দিক, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কর্নেল উসমানীর মনোভাব আমাদের আগেই জানা ছিল, সে আলোকেই আলোচনা পরিচালিত হলো।
ওই বৈঠকে লেফটেন্যান্ট কর্নেল M.A. রব বাংলাদেশের মুক্তি ফৌজের চিফ অফ স্টাফ এবং গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। এছাড়া গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা হচ্ছে বিভিন্ন সেক্টরের সীমানা নির্ধারণ, মুক্তিযুদ্ধের কৌশল পদ্ধতির সারসংক্ষেপ এবং বর্ণনা, নির্ধারিত এলাকায় নির্দিষ্ট দায়িত্বে 5 অথবা 10 জনকে নিয়ে গঠিত ট্রেনিংপ্রাপ্ত গেরিলা দলগুলিকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হবে। গেরিলাদের শ্রেণী বিভক্তি। অ্যাকশন গ্রুপ। এই গ্রুপের সদস্যরা শত্রুর বিরুদ্ধে সরাসরি গেরিলা হামলা চালাবে। তারা শতকরা 50 থেকে 100 ভাগ হাতিয়ার বহন করবে। গোয়েন্দা সেনা। এই গ্রুপের গেরিলারা হেডকোয়ার্টার্সের অধীনে প্রতিষ্ঠিত গোয়েন্দা বিভাগের নির্দেশে কার্যক্রম পরিচালনা করবে। এরা সাধারণত সম্মুখ সংঘর্ষে জড়িত হবে না। এদের মূল দায়িত্ব হবে খবরাখবর সংগ্রহ করা। এদের কাছে শতকরা 30 থেকে 50 ভাগের বেশি অস্ত্র থাকবে না। গেরিলা ঘাঁটি। প্রতিটি গেরিলা ঘাঁটি সেক্টর ট্রপস এর দ্বারা রক্ষিত হবে। প্রতি ঘাঁটিতে গেরিলাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। প্রত্যেক ঘাঁটিতে একটি করে মেডিকেল টিম থাকবে প্রয়োজনে গেরিলাদের চিকিৎসার জন্য। প্রত্যেক ঘাঁটিতে গেরিলাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলার জন্য একজন রাজনৈতিক নেতা থাকবেন। তার দায়িত্ব হবে বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে পাকিস্তানিদের মানসিকভাবে দুর্বল করে দেওয়া এবং একই সঙ্গে বাঙালিরা যেন মানসিক সাহস ও শক্তি হারিয়ে না ফেলে সেই দিকে লক্ষ্য রাখা। শত্রুর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে আরও বেশি সংখ্যক গেরিলা কিংবা নিয়মিত বাহিনীর সৈনিকদের সংকলনের জন্য প্রতিটি ঘাঁটিকে তৈরি রাখাও এদের দায়িত্ব ছিল। কিন্তু বাস্তবে পরবর্তীকালে এই রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করার জন্য মুজিবনগর সরকার থেকে কোনো প্রতিনিধি আসেননি। সেক্টর এবং সাব সেক্টর কমান্ডারদেরকে নিজেদের উদ্যোগে এই দায়িত্ব পালন করতে হয়েছিল। নিয়মিত বাহিনীর সদস্যদের অবিলম্বে ব্যাটালিয়ন ফোর্স এবং সেক্টর ট্রপসও সংগঠিত করতে হবে। যুদ্ধ পরিকল্পনার পদ্ধতি ছিল নিম্নরূপ। প্রতিটি সুবিধাজনক স্থানে শত্রুর বিরুদ্ধে আঘাত হানার জন্য বিপুল সংখ্যক গেরিলাকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর বন্দোবস্ত করতে হবে। কোনো শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে দেওয়া হবে না। বিদ্যুতের খুঁটি, সাবস্টেশন প্রভৃতি ধ্বংস করে বিদ্যুৎ সরবরাহ অচল করে দিতে হবে। কোনো কাঁচামাল কিংবা উৎপাদিত পণ্য রপ্তানি করতে দেওয়া হবে না। এ সমস্ত জিনিস যে সমস্ত গুদামে থাকবে সেগুলো ধ্বংস করে দিতে হবে। শত্রুপক্ষের সৈন্য ও সামরিক সরঞ্জাম, রসদপত্র আনা নেওয়ার জন্য ব্যবহারযোগ্য যানবাহন, রেলপথ, নৌযান, রাস্তা, পুল প্রভৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করতে হবে। রণকৌশলের পরিকল্পনা এভাবে করতে হবে যাতে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পড়তে বাধ্য হয়। শত্রুদের ছত্রভঙ্গ করার পর তাদের বিচ্ছিন্ন গ্রুপগুলির উপর গেরিলারা মরণশন আঘাত হানবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।